ইভাও বাবু ড্রয়িং রুমে পাশাপাশি বসে ড্রিঙ্কস করছে আর হাসাহাসি করছে। এমন সময় মুখে মাস্ক পরা, চোখে কালো চশমা ও হাতে পিস্তল নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো একজন লোক। লোকটিকে দেখে বাবু ইভা চমকে উঠে দাঁড়িয়ে গেল। ইভা কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কে? আমার বাসায় কেন এসেছেন? লোকটি ইভার কপালে পিস্তল তাক করে মাথা থেকে পিস্তল টানতে টানতে কোমর পর্যন্ত এনে বলল, আর নিচে নামতে আমি পারবো না। তুই যে ড্রেস পরেছিস তা দেখে আমার পিস্তলও তোকে ছিছি করছে। ইভা আবারও ভয় পেয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কে? বাবু কিছু বলছে না, শুধু ভয় কাঁপছে। বাবুর কাঁপাকাঁপি দেখে অপু বলল, কিরে তুই ভয় পাচ্ছিস কেন? কাপড় চোপড় নষ্ট করে ফেলবি তো? বাবু কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া আমাকে যেতে দিন। তোকে এক্ষুনি পাঠিয়ে দিলে তো এই গল্প দেখে দর্শক মজা পাবে না, তাই তোকে শেষ পর্যন্ত থাকতে হবে। আমার এই পিস্তলের নলের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাক, আগে ওর সাথে একটু বোঝাপড়াটা করে নেই। ইভা আবারও জানতে চাইল, আপনি কে? এবার লোকটি মাস্ক খুলতেই ইভা লোকটিকে দেখে চমকে উঠল। চোখের সামনে ভেসে উঠল আরো 2 বছর আগের একটি দিনের ছবি, যেদিন অপু অনুনয় বিনয় করে পুলিশ অফিসারকে বোঝাতে চাইল আমি নির্দোষ। ওরা আমার বিরুদ্ধে যত অভিযোগ করেছে সব ওদের মা মেয়ের ষড়যন্ত্র। বিশ্বাস করুন অফিসার, এই বাড়ি আমার। ওদের যা কিছু দেখতে পাচ্ছেন সবকিছুই আমার। আমি প্রবাসে থেকে এগুলো সব ওদেরকে দিয়েছি। পুলিশ অফিসার বলল, আপনি তো বলদ, তাই ভুল করেছেন, কিন্তু আমি আপনার মতো বলদ না। আমি আইনের লোক, তাই আইনের গতিতেই চলবো। ওরা আপনার নামে বিশাল বিশাল মামলা করেছে, তাই আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হলাম। চলুন থানায় চলুন। অফিসার, আপনি কেন বুঝতে পারছেন না আমি ষড়যন্ত্রের শিকার? এই মা মেয়ে আমার সাথে ষড়যন্ত্র করেছে। আপনি কিসের শিকার আর কে কি করেছে সেটা প্রমাণ হবে আদালতে। এখন কথা না বাড়িয়ে আমার সাথে চলুন। আমি যাবার আগে তোদের একটা কথা বলে যাই, আমি তোদেরকে ছাড়বো না। তোরা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস, আমি তোদেরকে ছাড়বো না। পুলিশ অফিসার অপুর হাত ধরে টানতে টানতে ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। মা আর মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে হাহা করে হাসতে লাগলো। সেদিনের কথা মনে করে ইভা আবারও চমকে উঠে কাঁপা কাঁপা গলায় বলল, অপু তুমি? অসংখ্য ধন্যবাদ, আমাকে চিনতে পেরেছিস। তোর মা কোথায় রে? আম্মু বেডরুমে। বা দারুণ মেয়ে, এখানে বসে পরপুরুষের সাথে রঙ্গলীলা করছে। আর তোর মা কি অন্য পরপুরুষ নিয়ে রঙ্গলীলাই মজেছে? চল তোর মায়ের কাছে চল, তোর মায়ের সাথে আমার পুরনো বোঝাপড়াটা বাকি। প্লিজ অপু, তুমি মাকে কিছু বলো না, তুমি আমাকে মাফ করে দাও। আমরা তোমার সাথে অন্যায় করেছি, আমার আম্মু খুব অসুস্থ। অপু হাসতে হাসতে বলল, তাহলে তুই স্বীকার করছিস তোরা আমার সাথে অন্যায় করেছিস? কি অন্যায় করেছিলি একটু বলতো, তোর মুখে শুনতে ইচ্ছা করছে। তুমি আমাকে ক্ষমা করো। আমি তো বললাম আমরা ভুল করেছি। বাবু বলল, ও আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দিন। আমাকেও ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। তুই কাকে ক্ষমা করতে বলছিস? ওকে? ও আমার সাথে কি করেছে তা কি তুই জানিস? কতটা জঘন্য অপরাধ করেছে তা কি তুই জানিস? জানিস না, জানলে ওকে ক্ষমা করতে বলতি না। বাবু আবারও ভয়ে ভয়ে বলল, ভাই ওর মা আরও আপনার সাথে কি করেছে শুনবি? তাহলে শোন। আমি একজন প্রবাসী, ওর সাথে আমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়, প্রেম ভালোবাসা হয়। ওর আম্মুর সাথেও আমাকে পরিচয় করিয়ে দেয়। আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে 33 লক্ষ টাকা নিয়েছে। তারপর বিয়ের লোভ দেখিয়ে দেশে আসতে বলে। তারপর এসো বাবা এসো, তোমার অপেক্ষায় ছিলাম। তা তোমার আসতে তো কষ্ট হয়নি? না, কোনো কষ্ট হয়নি। তাই ইভাকে দেখছি না। ইভা কোথায়? আমার কথা শুনে ইভার মা জামেলা বেগম কিছুটা ভেবাচাকা খেয়ে নরম সুরে বলল, আসলে বাবা ইভা ওর নানার বাড়িতে গেছে, ওর মোবাইল তো বন্ধ। আমি ওকে মেসেজ দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। গ্রাম তো, হয়তো নেটওয়ার্কের সমস্যা। তুমি চিন্তা করো না, ও কাল পরশুর মধ্যে চলে আসবে। বাসার ভেতরে চলো, তোমাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেই। আমি আর ইভার মা বাসার ভেতরে প্রবেশ করলাম। আমি বেডরুমে বিছানার উপর বসেছিলাম। এমন সময় ইভার মা আমার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসলো। আমার দিকে শরবতের গ্লাস বাড়িয়ে দিয়ে বলল, ঠান্ডা শরবত, খেয়ে নাও, কলিজাটা শীতল হয়ে যাবে। আমি শরবতের গ্লাসটা হাতে নিয়ে গ্লাসে চুমুক দিয়ে শরবত পান করতে লাগলাম। শরবত পান করার পর আমার মাথাটা কেমন জানি ঝিমঝিম করছিল। হঠাৎ মাথা ঘুরে বিছানার উপর পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখতে পেলাম আমার পাশে ইভা বসে আছে। আমি ইভাকে দেখে খুশি হয়ে গেলাম। জানতে চাইলাম, তুমি কখন এসেছো? ইভা বলল, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তোমাকে ডাকিনি। তোমার মাথার কাছে বসে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলাম। তা তোমাকে বলেছিলাম বিদেশ থেকে এসে আমার বাড়িতে উঠবে। তা তুমি তোমার ভাইয়ের বাসায় উঠলে কেন? তাতে সমস্যা কোথায়? আমি তো তোমার কাছে এসেছি। তা আমার জন্য কি নিয়ে এসেছো? তোমার জন্য তো আমি নিজেই হাজির হয়েছি। তুমি মুখে মুখে শুধু আমাকে ভালোবাসো, বিয়ে করতে চাও না। এমনটা তোমার কেন মনে হলো? তুমি যদি চাও আজকেই তোমাকে বিয়ে করব। সত্যি আজকে তুমি আমাকে বিয়ে করবে? অবশ্যই তোমাকে আজকে বিয়ে করব, তুমি অপেক্ষা করো, আমি কাজী ডেকে নিয়ে আসছি। বলে আমি বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেলাম। কিছু সময় পর একজন কাজীকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই ইভার মা সামনে দাঁড়িয়ে বলল, কাজী সাহেব আপনি ড্রয়িং রুমে বসুন, আমি একটু অপুর সাথে কথা বলবো। কাজী ড্রয়িং রুমে প্রবেশ করলো। জমেলা বেগম মোবাইলের গ্যালারি থেকে একটা ভিডিও চালু করে আমার সামনে ধরতেই আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি শরবত খেয়ে যখন সেন্সলেস হয়েছিলাম তখন তার সাথে আমার খোলামেলা ড্রেসে ভিডিও করেছে। জমেলা বেগম মুচকি মুচকি হাসছে। আমি বললাম, এসব আপনি কি করছেন? এবার বলো, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে নাকি আমাকে বিয়ে করবে? আমি তার কথা শুনে কি উত্তর দেব বুঝে উঠতে পারছি না। সে আবার বলল, এই ভিডিওটা যত্ন করে রেখে দিয়েছি, তোমার বাবা ভাইকে দেখাবো। আপনি এমনটা কেন করছেন? কেন আমার সরলতার সুযোগ নিচ্ছেন? আমার সামনে একটা দলিল বাড়িয়ে দিয়ে বলল, এই দলিলে সাইন করো। গুলশানে তুমি যে ফ্ল্যাটটা কিনেছো সেটা আমার নামে লিখে দাও। আমি তাকে বারবার অনুনয় বিনয় করে বোঝাতে চেষ্টা করলাম, কিন্তু সে
আমার কোনো কথা শুনলো না, আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার ফ্ল্যাটটা তার নামে লিখে নিল। কিন্তু ওদের প্রতারণা এখানেই শেষ হয়নি। হঠাৎ দেখতে পেলাম বেডরুমের সামনে দাঁড়িয়ে ইভা আমাকে ডাকছে। জমেলা বেগম বলল, যাও আমার মেয়ে কি বলে সেটা শুনে এসো। আমি আস্তে আস্তে ইভার কাছে গেলাম। ওর কাছে গিয়ে দাঁড়াতে ইভা আমার কলার ধরে উত্তেজিত হয়ে বলল, তুই আমাকে ধর্ষণ কেন করলি? আমি তো তোকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসতাম। এবার আমি যেন আবার আকাশ থেকে পড়লাম। কাপা কাপা গলায় বললাম, ইভা তুমি এসব কি বলছো? ইভার হাতে থাকা মোবাইলটা বের করে গ্যালারি থেকে ওর মায়ের মতো একটা ভিডিও চালু করে আমার সামনে ধরলো। আমি চমকে উঠলাম, নিজেকে নিজেই ধিৎকার দিতে লাগলাম। উত্তেজিত হয়ে বললাম, ছি ছি ছি, তুই আর তোর মা এত খারাপ? আমাকে অজ্ঞান করে প্রথমে তোর মা ভিডিও করেছে, তারপর তুই ভিডিও করেছিস, এখন বলছিস আমি তোকে ধর্ষণ করেছি? হ্যাঁ, তুই আমাকে ধর্ষণ করেছিস। এখন তুই তোর অ্যাকাউন্টের সব টাকা আমার অ্যাকাউন্টে সেন্ড করে দিবি। কথাটি শুনে আমার মাথা মেজাজ গরম হয়ে গেল। কোষে চর বসিয়ে দিলাম ইভার গালে। ইভা গাল চেপে ধরে দৌড়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। আমিও দৌড়ে চলে গেলাম। বাবু সব ঘটনা শুনে অবাক হয়ে বলল, তারপর কি হলো? তারপর ওরা আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। মা মেয়ে মিলে আমার নামে 3টা মামলা করে সর্বশান্ত করে দিয়েছে। আজ আমি সামাজিকভাবে আর্থিকভাবে সব দিক থেকে সবার কাছে ঘৃণার পাত্র হয়েছি। ভাই, আপনি আমাকে অনেক বড় বিপদ থেকে বাঁচালেন। ওরা মা মেয়ে তো ডেঞ্জারাস। আমার 5-6 লক্ষ টাকা ওদের পেছনে নষ্ট করেছি। আপনার এমন করুণ ইতিহাস না জানলে আপনার মতো আমারও হয়তো মামলা খেয়ে জেলে যেতে হতো। এবার ইভা কান্না করতে করতে বলল, আমি স্বীকার করছি আমি আর আম্মু তোমার সাথে আরো অনেকের সাথে আগে প্রতারণা করেছি, কিন্তু এখন যা করছি তা আম্মুর চিকিৎসার জন্য করছি। অপু অবাক হয়ে বলল, চিকিৎসা মানে? তুই কি আমার সাথে নতুন নাটক করছিস? বিশ্বাস করো, আমি কোনো নাটক করছি না। তোমরা আমার সাথে এসো। তোমরা আম্মুর অবস্থা দেখলেই বুঝতে পারবে আমি এখন যা করছি আম্মুকে সুচিকিৎসা দেওয়ার জন্যই করছি। তুমি চলো আমার সাথে। ঠিক আছে চলো। সবাই ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল। সবাই বেডরুমের ভেতরে প্রবেশ করতেই জমেলা বেগমকে দেখে অপু কিছুটা অবাক হয়ে গেল। বিছানায় হেলান দিয়ে সামনের দিকে ফেলফেল করে তাকিয়ে আছে জমেলা বেগম। বিমর্ষ চেহারা দেখে মনে হচ্ছে অনেক দিনের অসুস্থ অবস্থায় আছেন তিনি। ইভা কাঁদো কাঁদো গলায় বলল, আমরা তোমার সাথে অন্যায় করেছি, কিন্তু পাপের শাস্তি আমার মা পাচ্ছে। তুমি জেলে যাওয়ার 1 মাসের মধ্যেই আম্মা 2বার ব্রেন স্ট্রোক করে। এখন সে কাউকে চিনতে পারে না, কারোর সাথে কথা বলে না। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে, অনেক টাকার প্রয়োজন। কিন্তু দেশের চিকিৎসা করতে করতে যা কিছু সম্বল ছিল সবকিছু শেষ করে ফেলেছি। বাবু বলল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তার বিশাল একটা উদাহরণ হচ্ছে এই মা আর মেয়ে। ভাই, ওদের বিচার আল্লাহ করেছে, আপনি মরাকে আর কি মারবেন? অপু মনে মনে বলল, সত্যি আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইভা দুহাত জোর করে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, ভুলটা কার? দোষটা কি শুধু ইভার, নাকি অপুর দোষও আছে? কিছু প্রবাসী ভাই আছে যারা নিজের দোষে এমন ফাঁদে পড়ে শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে হাহাকার করে। তাদের সাবধানতাই পারে এমন বিপদ থেকে রক্ষা করতে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল।